This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে লিমা। লিমা, শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বেশি রাতে মেয়েদের বাইরে বেরোতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী। ছাড়তে ধর্ষণের ঘটনায় কার্যত বেসরকারি হাসপাতালকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়, জঙ্গল এলাকায় মেয়েদেরও নিজেদের রক্ষা করতে হবে, পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। মন্তব্য মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। অর্চনাদি, মুখ্যমন্ত্রী তো এই ঘটনায়, দুর্গাপুরের ঘটনা, হাসপাতালকেই দায়ী করছেন, বলছেন মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়াই উচিত না, জঙ্গল এলাকায় মেয়েদেরকে নিজেদের রক্ষা করতে হবে, পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। কি বলবেন? দেখুন, আমি রাষ্ট্রীয় মহিলা কমিশনের থেকে বলছি, আমরা মেয়েদের ইকুয়ালিটি, মেয়েদের জেন্ডার সেন্সিটাইজেশন, সর্ব কাজে সব জায়গায় সমান অধিকার এবং মেয়েদের লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়াতে শেখাই, তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য লড়াই করি। আমরা কখনো বলতে পারি না সন্ধে হয়ে গেলে মেয়েরা তালাবন্ধ হয়ে ঘরে বসে থাকবে, তারা কাজ করবে না। আজকে আইটি সেক্টরে বলুন, নার্সিং স্টাফদের বলুন, ডাক্তারদের বলুন, দিন রাত 24 ঘন্টা তাদের কাজ করতে হয়। তখন তাদের দিন রাত দেখলে হয় না, তাদের কাছে তাদের প্রফেশনটাই প্রায়োরিটি। বিশেষ করে আপনারাও যারা মিডিয়াতে কাজ করেন, আপনাদের যে কোনো সময় কাজ করতে হয়। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন, আমি মানে স্ট্রংলি একজন মহিলা এবং কমিশন থেকে বলতে পারি উনি ঠিক বলছেন না, ওনার বক্তব্য ঠিক নয়। আজকে 21 শতাব্দীতে দাঁড়িয়ে মেয়েরা যেখানে স্পেসে যাচ্ছে, আমি আমার রাজ্যে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে জঙ্গলের দুধারে লাইট দেব না, আমি সেখানে ক্যামেরা লাগাবো না, আমি রাস্তায় পুলিশ সার্ভাইলেন্স লাগাবো না, আমি প্রাইভেট মেডিকেল কলেজের সিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করব না, মেয়েদের খাবার রাত্রিবেলা হোস্টেলে খাবার ব্যবস্থা থাকবে না আশেপাশে, এগুলো নিজের গাফিলতিগুলো ঢাকার জন্য উনি ঘরে থাকতে বলবেন, আমি তার প্রতিবাদ করি। এবং আমি মনে করি আমি মেয়েদের এভাবে গলা বেঁধে দেওয়া মধ্যযুগীয় পন্থায় এভাবে করা যায় না। আর তার চেয়ে বড় কথা যে এই ঘটনাটা ঘটেছে কেবলমাত্র আমি বলবো মেডিকেল কলেজগুলোর দোষ নয়, কলেজের বাইরে মিউনিসিপ্যালিটি, তারা কেন একটা কলেজের 1.5 কিলোমিটার জঙ্গলের ভেতর রাস্তা, এই রাস্তার দুধারে জঙ্গল, সেই জায়গায় কেন কোনো ক্যামেরা নেই, কেন কোনো সার্ভাইলেন্স নেই, কেন কোনো সিকিউরিটি কলেজের তরফ থেকেই বা নেই? আর পুলিশের সব মিলে বাইরের রাজ্যের ছাত্রী যে হয়তো হোস্টেলের খাবার পোষালো না, সে খাবার কিনতে গেছে, এমন নয় সে কিছু ইয়ে করতে। তার চেয়ে বড় কথা দেখুন, আজকে একটা ইনজুরি হয়েছে, শারীরিক সেলাইগুলো আমরা হয়তো চিকিৎসা করে ভালো করলাম, কিন্তু আমি তার সঙ্গে পার্সোনালি কথা বলেছি, মেয়েটি মানসিক ভাবে একদম শি ইজ আউট অফ হার মেন্টাল স্টেট, মানে একেবারে মুখ থেকে কথা বেরোচ্ছে না, কিছু বুঝছে না, তার কাউন্সেলিং, তার যে ক্ষতি হয়ে গেল 15-16 তারিখে তার পরীক্ষা, সেই পরীক্ষা বসা তো দূর আসতো, তার যে ক্ষতিটা হয়ে গেল এটা সারা জীবনে সাইকোলজিক্যাল, ইমোশনাল, তার নারী সত্তা তার যে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল, এগুলো কি মুখ্যমন্ত্রী বা আমি বন্ধ করতে পারবো, কমাতে পারবো? পারবো না। যে ক্ষতি হয়ে গেল এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে তার দায়বদ্ধতা পুলিশকে সেইভাবে করা। আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র 3% ক্রাইম অন ওমেন শাস্তি হয়, বাকি 97% ক্রিমিনালদের আজ পর্যন্ত কোনো 4 লক্ষের ওপরে পেন্ডিং কেস পশ্চিমবঙ্গে, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা আমার ডেটা নয়, এটা এনসিআরবি ডেটা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা 2023-এ জমা দিয়েছে। সেখানে 97 যে ধর্ষক, 97 জন, তাদের কোনো রকম শাস্তি হয় না, 3 জনের শাস্তি হয়। তাহলে তারা ভয় পাবে কেন আইনকে?
বুড়ো আঙুল দেখিয়ে আইনকে, পুলিশকে, প্রশাসনকে, এই ঘটনা বাড়তে থাকবে। আমার যে ভুল প্রশাসনে, আমাকে সেই দিকে নজর দিতে হবে। আমাকে মেয়েদের, নিজের বাংলার মেয়ে বলে চিল্লালে হবে না। মেয়েদের জন্য, পশ্চিমবঙ্গের মেয়েদের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, মনিটরিং বাড়াতে হবে, ক্যামেরা দিতে হবে, লাইট দিতে হবে, খাবার দোকান, কলেজ, ক্যাম্পাসের ভেতর করতে হবে, বাথরুম ভেতরে রাখতে হবে, জলের ব্যবস্থা রাখতে হবে। আমি মেয়েগুলোকে কাজ করাবো আর তাদের এইভাবে আটকে রাখবো, এরকম হয় নাকি? আমি মানতে পারছি না। অনেক ধন্যবাদ অর্চনাদি। আমরা কথা বলছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে। আপনাদের একবার শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ঘটনা নিয়ে ঠিক কি মন্তব্য করেছে। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। নির্যাতিতার বাবা তিনি বলছেন যে বাংলার প্রশাসনের উপর আর আস্থা রাখতে পাচ্ছেনই না। ওড়িশার নির্যাতিতার বাবা তিনি কি বলছেন, তিনি অভিযোগ করছেন যে স্থানীয় প্রশাসন কোনো সহযোগিতা করছে না, মেয়েকেও আর বাংলায় রাখতে চাইছেন না। দুর্গাপুরে ডাক্তারি পড়তে আসা ওড়িশার তরুণীর বাবা কি বলছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বাংলার কোনো মেয়ে যেন নির্যাতনের শিকার না হয়, এমনই আর্জি ওড়িশার নির্যাতিতা তরুণীর বাবার। শুনুন তিনি কি বলছেন। আমি চাইছি সবাই অ্যারেস্টেও দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান সরকার নিন, ওকে শাস্তি দিন। কারণ একে যদি শাস্তি না দেবে ফিউচারও আমার মেয়ে মতন আরও 100 জন মেয়ে এখানে সাফার হবে। ওই জন্য আমি লড়াই করছি। সরকার তো আস্থা তো এখন নেই, কেন আমি কি করে জানবো? ওখানে তো আমি অ্যারেস্টের খবর এখনও পাইনি। এখানে অ্যারেস্ট করুন, দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান করুন, যেমন আমার মেয়ে আজকে সাফার হয়েছে কি ওরা আর এইভাবে আপনার বেঙ্গালোরের মেয়ে যেমন এই পরিস্থিতি না পড়ো, এইটাই আমি অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনি কি ভরসা রাখছেন? ভরসা কি করে রাখবো? তো কিছু আমি তো ভরসা রাখতে পারছি না স্টিল নাও। দেখা যাক, প্রশাসন থেকে তো আমাকে কেউ আছে, আমি দেখো আমার বেঙ্গল থেকে এসপি ডিএসপি সবাই ফোন করছে, এই করছে, কিন্তু এখান তো কেউ আমার কাছে আসেনি। খালি আমার বিজেপির ওই ভাইগুলো, আমার এই সহযোগী ভাইগুলো বিশাল উপকার করছে। হ্যাঁ, দলীয় আছে সব। হ্যাঁ ঠিক আছে। না শুনো, আমি রাজনীতি করতে, শোনো আপনি কোথায় ছিলেন কালকে? কোথায় ছিলেন? না আপনারা ছিলেন না। আমি আমার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, যদি আমি শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা করছি। বিশ্বাস কি করে করব বিশ্বাস? আপনারা দেখছেন 24 ঘন্টা উপরে হয়ে গেল, কিছু অ্যাকশন আমি তো কিছু জানতে পারছি না স্টিল নাও। বলুন আপনি, আমি কিন্তু জানি না, আমার কাছে কিছু খবর। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, অভিনেতা বাদশা মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। বাদশাদের দুটো বিষয়, এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে দুর্গাপুরের ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি ওই কলেজের উপর এক দায় চাপাচ্ছেন। দ্বিতীয়ত তিনি বলছেন যে মেয়েদেরকে বেশি রাতে বাইরে বেরোনো উচিত নয়, এক, জঙ্গল এরিয়ায় যাওয়া উচিত না, বেরোতে তিনি নিষেধ করছেন। এই দুর্গাপুরের ঘটনা। অপরদিকে ওই নির্যাতিতার বাবা তিনি রীতিমতো একেবারে হতভম্ব, খুব স্বাভাবিক, অসহায় বাবা, তার করুণ আর্তি হচ্ছে তার মেয়ে যে ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছেন, এরকম যেন বাংলার কোনো মেয়েকে এই ঘটনার সম্মুখীন হতে না হয়। কি বলবেন? দেখুন, জঙ্গল আপনি কি কোনটাকে বলবেন? আরজি কর হাসপাতাল কি জঙ্গল? হাজরা ল কলেজ কি জঙ্গল? কোনটাকে আপনি জঙ্গল বলবেন? এখন যদি আপনি গোটা রাজ্যটাকে জঙ্গল বানিয়ে ফেলেন তাহলে তো কেউ কোথাও নিরাপদ নয়। মূল বিষয় হচ্ছে যে মানুষ এই প্রবণতাটা এতটা বেড়ে যাচ্ছে কেন? কারণ তারা বুঝতে পারছে এটা, যারা এটা করে তাদের মুক্তাঞ্চল এটা।
আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি কামদুনি বলুন, হাসখালি বলুন, আপনি আরজিকর বলুন, কোথাও কোথাও মানে প্রপার বিচার বলতে যা হয় তা হয়নি, উল্টে কাভার আপ করা হয়েছে। এটা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে আজকে, গোটা রাজ্যের মানুষ জানে কোথায় কোথায় কাভার আপ হয়েছে। তাহলে এটা কাভার আপে যেমন নির্যাতিতা বিচার পায় না, একই সঙ্গে যারা ঘটনা ঘটায় তারা সাহস পেয়ে যায়। তাই রাত দিন এটা আজকের কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যদি সর্বদল মত নির্বিশেষে মানুষকে রাস্তায় পথে বেরোতে হবে, তাদের দাবি তুলতে হবে। রাজ্যের যে কোনো প্রান্তে দিনে এবং রাতে যে কোনো জায়গায় ছেলেরা এবং মেয়েরা নিরাপদে যেতে মুভ করতে পারে, সেটা সরকারকে এনশিওর করতে হবে। দায়িত্ব শুধু ডায়ালগ, তার দায়িত্ব নিরাপত্তা এনশিওর করা। গোটা ভারতবর্ষের কাছে আমাদের মাথা কতটা নেমে যাচ্ছে। ধন্যবাদ বাদশাহ। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়, মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গল এলাকায় মেয়েদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে। দুর্গাপুরের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এটাও বলেছেন যে পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, সেক্ষেত্রে নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। বেশি রাতে মেয়েদের বাইরে যেতে নিষেধ মুখ্যমন্ত্রীর। সুরক্ষা নিয়ে বেসরকারি কলেজেরও দায়বদ্ধতা রয়েছে, অর্থাৎ দুর্গাপুরের ঘটনার দায় বেশ খানিকটা হলেও সেই কলেজের উপরেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। অধীর রঞ্জন বাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে বেশি রাতে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়, বিশেষ করে জঙ্গল এরিয়ায় মেয়েদেরকে নিজেদেরকেই রক্ষা করতে হবে। পুলিশ তো গিয়ে বাড়ি বাড়ি বসে থাকতে পারে না, কি বলবেন? তাতে তার মানে এই কথার মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে বাংলার মেয়েরা তোমরা যদি ধর্ষিতা হও, সরকার তার জন্য দায় দায়িত্ব নিতে পারবে না। তোমরা সন্ধ্যের পর বেরিও না, আলো থাকতে, দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে ঘরে ঢুকে যাও, তাহলে তোমরা নিরাপদ থাকবে। কারণ সন্ধ্যের পর আমি অপরাধীদের, ধর্ষণকারীদের সারা বাংলা দখল করার অনুমতি দিয়ে দিয়েছি। ফলে যে কেউ ধর্ষিতা হতে পারে, যে কেউ লুট হতে পারে, অত্যাচারিত হতে পারে, তার দায়িত্ব সরকার নেবে না। এটাই তো মূল বক্তব্য। যখন সারা বাংলা জুড়ে বাংলার মানুষ যখন এই ঘটনার তীব্র ভর্ৎসনার নিন্দা করছে, তখন সেই জনতার আদালতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আজ ধর্ষণকারীদের পক্ষে সওয়াল করছেন। এর থেকে লজ্জার নিন্দা আর কিছু হতে পারে না। এ বাংলার মুখ্যমন্ত্রী, আপনিও তাহলে সন্ধ্যের আগে বাড়িতে ঢুকে যাবেন, কারণ আপনি তো একজন মহিলা। যদি আরেকটা মহিলার জন্য আপনি কোনো নিদান দেন, কখন ঢুকতে হবে, বেরোতে হবে, রাতে কতক্ষণ বাইরে থাকবে না, তখন আপনার জন্য তো সেটা প্রযোজ্য হওয়া উচিত, কারণ আপনি তো জনপ্রতিনিধি একজন। আর আপনার পুলিশ বলছে সন্ধ্যেবেলায় ঘটনা ঘটেছে, সন্ধ্যে থেকে 9টা 9:30টার মধ্যে, আপনি বলছেন 12টার পর। কার কথা সত্যি জানি না, কিন্তু বাংলার মেয়েরা কি রাত্রেবেলায় বাড়ির বাইরে বেরোতে পারবে না? তাহলে নার্স যারা, ডাক্তার যারা, যারা বাইরে রোজগার রুটি রুজির জন্য যায়, প্রতিদিন রাস্তায় বেরোতে হয় তাদের রুটি রুজি চালানোর জন্য, সংসার চালানোর জন্য, তারা কি সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকতে পারবে না? আপনি কি থাকেন না বাড়ির বাইরে? আজকে কলকাতার মতন কলেজে, আপনার এলাকার কলেজে ধর্ষিতা হয়, আরজি করে এই ধর্ষিতা এবং খুন হয়, দুর্গাপুরে ধর্ষিতা হয় সব মহিলা, আর আপনি বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী এরকম নির্লজ্জ, মানে নির্লজ্জতার একদম সর্বোচ্চ উদাহরণ আপনি, যার লাজ, লজ্জা, সম্ভ্রম বোধ বলে কিছু নেই বলে আমি মনে করি। সে বাংলার মা বোনদেরকে আজকে বলে দিচ্ছেন যে সন্ধ্যের পর বেরোলে, তোমাদের উপর কিছু হলে তার দায়িত্ব সরকার নেবে না। পক্ষান্তরে আপনি এই কথায় বলে বাংলায় আইন শৃঙ্খলার যে কি পরিস্থিতি তার আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন। ঘৃণা করি আপনাকে, আপনার এই বক্তব্যকে, আর নিন্দা করি, ঘৃণা করি। আপনার এই ধরনের মন্তব্যকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে এবং প্রত্যাখ্যান করছে। আপনাকে সবাই নিন্দা করছে, আপনি জেনে রাখুন। বাংলার মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী আপনি। ধন্যবাদ অধীর রঞ্জন বাবু। মুখ্যমন্ত্রীর মন্তব্য সেই নিয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর পবিত্র গোস্বামীর সঙ্গে, তিনি কি বলছেন শোনায়। এরকম বোকা বোকা কথা বলা বোধহয় ওনার পক্ষে সম্ভব? এই পশ্চিমবাংলা বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের বাংলা। আমার এখানে মেয়েরা যাতে সারাদিন সারা রাত স্বাধীনভাবে ঘুরতে পারে, যারা তাদের কর্তব্য দায়িত্ব পালন করতে পারে, পড়াশোনা করতে পারে, সেটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এবার আমরা আপনাদেরকে আরো একবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য শোনাতে চাইবো। মুখ্যমন্ত্রীর যে বক্তব্য নিয়ে বিরোধীরা তীব্র নিন্দা করছেন, কি বললেন আরো একবার শুনুন। So all the private medical college
whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also used to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ পদক্ষেপের আর্জি ওড়িশার মুখ্যমন্ত্রী। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আর্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। একদিকে ওড়িশার মুখ্যমন্ত্রীর পোস্টের দিকে আমরা নজর রাখছি, কিন্তু তার পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রীর জবাবেও আমরা নজর রাখি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপের আর্জি করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এবার জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 মাস আগে সৈকতে 3 জনকে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশার সরকার কি পদক্ষেপ করেছে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে কোর্টে যাওয়ার আগে পুড়িয়ে মারা হয়। বাংলায় যে কোনো অপরাধের ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ করা হয়, দাবি মুখ্যমন্ত্রী। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গভীর উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তদন্ত, কড়া পদক্ষেপের আর্জি, দোষীদের কঠোর শাস্তির দাবি। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযোগ আর গভীর উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার সঠিক তদন্ত, কড়া পদক্ষেপের আর্জি, দোষীদের কঠোর শাস্তির দাবি ধর্মেন্দ্র প্রধানের। আর এই গোটা ঘটনাতে একের পর এক আর্জি যাচ্ছে প্রশাসনের কাছে যাতে দোষীদের কড়া শাস্তি হয়, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাই আপনাদের। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে। আর যখন যেভাবে হবে সব আপনাদেরকে জানাবো। সহপাঠী কোথায় আছে স্যার? স্যার সহপাঠী তাকে রিটার্ন করেছিল। কেন বলা স্যার 3 जन को कोर्ट में फॉरवर्ड किया है अरेस्ट करके इस केस में। इसमें क्या, मैं तो बोल दिया हूँ ये चीज़, सेम क्या बोल दिया। 3 जन को अरेस्ट करके कोर्टे আমরা ফরওয়ার্ড করেছি, তদন্ত চলছে, সব রকম অ্যাঙ্গেল দেখা হচ্ছে, সব চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কয়জন অ্যারেস্ট আছে স্যার? চলো স্যার সহপাঠী স্যার অ্যারেস্ট 3 জন। স্যার সহপাঠী কে অ্যাটেন্ড? 3 জন অ্যারেস্ট আছে। 3 স্যার সহপাঠী ডিটেইন আছে? সহপাঠী 3 জনকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, বাকি তদন্ত চলছে।
না না, এখানকার নারীরা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ। কদিন আগে তো সব তৃণমূলের যারা তথাকথিত নারী আছেন, মানে বর্তমান মাদার টেরিজা যারা আছেন, সিস্টার টেরিজা যারা আছেন, তারা তো চিৎকার করে বলছিলেন যে পশ্চিমবঙ্গের মতন আর কলকাতার মতন নারী সুরক্ষার ত্রিভুবনে নেই, ব্রহ্মাণ্ডে নেই। আর এখানে ধর্ষণ ছাড়া দিন যায় এমন একটা দিনও নেই। কোনো বিল কোনো উপকারে লাগবে না। নির্বাচনের সময় আমরা বলেছিল আইন কড়া করে দিলেই হয়ে যাবে। আর এখানে যখন অভয়াকাণ্ড হলো, মুখ্যমন্ত্রী তেমনি একটা নির্দেশনামা দিলেন, আইন করলেন। আসলে এইসব ইঁদুরের বিল থেকে বেরিয়ে আসছে কি করে? যারা এই যে জঙ্গলের ধারে নিয়ে গিয়ে ওড়িশা থেকে আগত এখানে পাঠরতা মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করলো, নির্যাতন করলো, তারা সাহস পাচ্ছে কোত্থেকে? তাহলে আমাদের রাজ্যের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ব্যবস্থাটা এমন হয়েছে যেখানে এই দুঃসাহসটা করতে পারছে। যদি পার্ক স্ট্রিটের ঘটনার সময় সব রকম ষড়যন্ত্রকে বাদ দিয়ে সঠিকভাবে ঘটনার তদন্ত করা হতো, হাঁসখালির সময় যদি সঠিকভাবে তদন্ত হতো, আর অভয়ার ঘটনার যদি সঠিকভাবে তদন্ত হতো, তাহলে আজকের ঘটনা ঘটতো না। একটা ঘটনা ঘটছে, দুষ্কৃতীরা দেখছে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, তৃণমূলের নেতারা তাদেরকে যেন তেন প্রকারে বাঁচিয়ে দিচ্ছেন, আবার আরেকটা ঘটনাতে তারা উৎসাহী হয়ে পড়ছে, এবং এই যে বাঁচিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা, তার বিনিময়ে পঞ্চায়েত, পুরসভা, ওই নির্বাচনে তারা তৃণমূলের হয়ে জানকবুল খেটে দিচ্ছে যাতে তৃণমূল জেতে। ফলে সমাজবিরোধীদের সাথে তৃণমূলের এই যোগাযোগ যতদিন থাকবে, ততদিন দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পেয়ে যাবে, কারণ সরকার তাদের পাশে রয়েছে। আমরা এই মুহূর্তে আবারও নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের দিকে, যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েদের রাতের বেলা বেরোনো উচিত নয়, বিশেষ করে জঙ্গল মহলে মেয়েদেরকে নিজেদের সুরক্ষিত রাখতে হয়, এবং পুলিশ তো জানবে না যে কে কখন রাত্রিবেলা ঘর থেকে বেরোচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে বামেরা কি মনে করছেন? এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, কি বলবেন? মুখ্যমন্ত্রী কার্যত প্রায় ঘোষণা করে দিলেন, যারা বলছিলেন যে সেফেস্ট সিটি কলকাতা, বাংলা ভালো, নিরাপদ, দুর্গাপুর নিরাপদ, এই যে সেফেস্ট সিটি কলকাতার তত্ত্বটা যে ভুল, এটা শুধু আমরা না, মুখ্যমন্ত্রী কার্যত স্বীকার করে নিলেন। মেয়েরা কেন রাত্রেবেলা বেরোবে? ধমক দিচ্ছেন, ঠিক। এর আগে বলেছিলেন অভয়াকাণ্ডের পর মহিলারা কেন রাত্রেবেলা কাজে থাকবে, তাদের একা একা কাজ করতে পারবে না। এতদিন সবাই জানতেন যে বরঞ্চ একটা সেফ সিটি হিসেবেই কলকাতা অথবা পশ্চিমবাংলা গড়ে উঠছে, এবং প্রয়োজনের সময় কাজের জন্য মাঝরাতে মহিলারা নিরাপদ বোধ করতেন কলকাতায় তাদের কাজের জন্য, কোনো অসুবিধা ছিল না। মুখ্যমন্ত্রী মহিলা হবার পর বরং মহিলাদের নিরাপত্তা অভাব বোধ হচ্ছে, এবং প্রত্যেকটি ঘটনায়, সাউথ ক্যালকাটা ল কলেজ বলুন, অভয়াকাণ্ড বলুন, প্রত্যেক দিনের ঘটনায় এই জিনিসটা স্পষ্ট হচ্ছে। এবং কার্যত যে মহিলাদের জন্য নিরাপদ নয় পশ্চিমবাংলা, কি বললেন উনি? প্রাইভেট মেডিকেল কলেজ, ছাত্রীরা কেন বেরোবে? আর প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে সিকিউরিটিরা কি করছিল? মেডিকেল কলেজের সিকিউরিটি তাদের দায়ী করুন, কোনো আপত্তি নেই, তাদের তো দায়িত্বটা ক্যাম্পাস। ক্যাম্পাসের বাইরে পিডব্লিউডি জায়গা কি, পঞ্চায়েতের এলাকা কি, ফরেস্ট এলাকা, সেখানে তো আর প্রাইভেট মেডিকেল কলেজের সিকিউরিটির কাজ নয়। সেখানে সিকিউরিটির দায়িত্ব হচ্ছে প্রশাসনের, রাজ্যের। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, যারাই ঘটনা ঘটাচ্ছে নিশ্চয়ই বাড়িতে বাড়িতে পুলিশ দিয়ে রাখতে পারবে না। আর পুলিশ দিয়ে রাখলেই যে সব নিরাপদ থাকবে সেটাই বা কে ঠিক করলো? কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, এই যে যারা কাণ্ড ঘটাচ্ছে তারা বুঝতে পারছে পশ্চিমবাংলায় বরং মানুষ নিরাপদ নয়, মহিলারা তারা সেফ নয়, কিন্তু দুষ্কৃতীরা, অপরাধীরা, ধর্ষকরা, তারা পশ্চিমবাংলায় সেফ। তাদের বুঝতে পারছি সুজন বাবু, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন শুভেন্দু অধিকারী, অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুনবো কি বলেছেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি। কেন? শেষ আমরা শুনেছিলাম
অভয়ার ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। ভারত সরকারের খাতা অনুযায়ী সব থেকে বেশি ধর্ষণ সংগঠিত হয় যোগী রাজ্যে। সেটা ভারত সরকারের তৈরি রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলেন না। যোগী রাজ্য হলে তো এখানে প্রত্যেক দিন 10টা করে রেপ হওয়ার কথা। সেটা কি উনি চাইছেন? তিনি ঘুরিয়ে কে বলছেন যে রেপের সংখ্যা কম হইতেছে, এই রেপের সংখ্যা বাড়ানো উচিত যোগী রাজ্যের মতন। আর আইনের শাসন বলিয়া কিছু থাকিবে না, আইন টাইন নয়, সবাইকে ক্ষমতা দেওয়া হবে, যে যাকে ইচ্ছে রেপ করতে পারে, যে যাকে ইচ্ছে মেরে ফেলতে পারে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া যেতে পারে, আইন বলে কিছু থাকবে না। এটাই কি শুভেন্দু অধিকারী বলছেন? দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ওঠার পরই ফের কেন্দ্রকে নিশানা তৃণমূলের। 1 বছর ধরে কেন অপরাজিত বিল আটকে রেখেছে মোদী সরকার? প্রশ্ন তুলল বাংলার শাসক দল। কেন্দ্রের বিজেপি সরকার অপরাজিত বিল আইনে পরিণত করতে কোনো পদক্ষেপ করেনি। রাষ্ট্রের অনীহাতেই দুর্বৃত্তদের মহিলাদের ওপর অত্যাচারের সাহস বাড়িয়ে দিচ্ছে। অন্যায় করা ও অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ। নারী সুরক্ষা নিয়ে বিজেপির দেউলিয়া তত্ত্বে ফের প্রমাণিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে বিএনএস এর মধ্যে থেকেই কামদুনিতে ফাঁসির সাজা কেন হলো না? কেননা এবং মাটিগাড়াতে যখন ফাঁসির সাজা হচ্ছে তখন কামদুনির ক্ষেত্রে হলো না কেন, কালিয়াগঞ্জের ক্ষেত্রে হলো না কেন, অন্যান্য ঘোকসাডাঙ্গার ক্ষেত্রে হলো না কেন, রাজ্য জুড়ে আমাদের নদিয়ার ক্ষেত্রে হলো না কেন? ফলে অপরাজিতা বিল আইনে পরিণত হলে ফাঁসি হবে এরকম বিষয় নয়। বর্তমানে বিএনএস এর মধ্যেই ফাঁসি দেওয়ার যথেষ্ট প্রাবধান রয়েছে। আমাদের রাজ্যের সরকার বিভিন্ন পিপিকে পরিবর্তন করার মধ্যে দিয়ে এই দুষ্কৃতীদেরকে আড়াল করছে। এবার আমরা নজর রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। কাবুলে পাক আগ্রাসনের এবার জবাব আফগানিস্তানের। রাতে পাকিস্তানে ব্যাপক হামলা চালালো তালিবান সেনা। আফগান মন্ত্রীর ভারত সফরকালে এই সংঘর্ষ ফের উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান ডোরান লাইন। সিজার রয়েছেন আমাদের সঙ্গে, আমি যাব সিজারের কাছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই যে সংঘর্ষ অর্থাৎ এই যে পাকিস্তান আফগানিস্তান ডোরান লাইন নতুন করে উত্তপ্ত। সংঘর্ষে নিহত অন্তত 58 পাক সেনা। ঘটনায় জখম হয়েছেন 30 জন, দাবি করা হয়েছে তালিবান সরকারের তরফে। কাবুলে পাক আগ্রাসনের জবাব এবার পাকিস্তানের ব্যাপক হামলা চালালো তালিবান সেনা, নিহত 58। সিজার রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সিজারের কাছে চলে যাব। সিজার, তাহলে এবার আফগানিস্তানের প্রত্যাঘাত। সিজার শুনতে পাচ্ছ? তুমি যদি প্রশ্নটা আরেকবার করো প্লিজ। সিজার, এবার তাহলে আফগানিস্তানের প্রত্যাঘাত, তাহলে কি এবার পাকাপাকিভাবে পাকিস্তানের ম্যাপের যে আকৃতিটা ছিল সেটা এবার বদলাতে চলেছে? প্রথমে বালোচি, সেখানে একের পর এক মানে অন্তর্ঘাত বলা যেতে পারে, এবং তারপর এবার আফগানিস্তানের রিটালিয়েশন। কিভাবে দেখছো সিজার এই মুহূর্তের অবস্থা? দেখো, বলা যায় যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যেখানে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার একাধিক দেশকে, বিশেষ করে সৌদি আরব এবং রিয়াদ, তাদেরকে ইন্টারভেন করতে হচ্ছে, তাদেরকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কারণ এই ডুরান লাইন নিয়ে, যে ডুরান লাইন যেটা পাকিস্তানের একদম উত্তর পশ্চিম প্রান্তে এবং আফগানিস্তানের দক্ষিণ দিকে, এই ডুরান লাইন সবসময় বিতর্কিত থেকেছে। এবং ডুরান লাইন নিয়ে এর আগেও আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ছোটোখাটো বর্ডার সংঘর্ষ বা সীমান্ত সংঘর্ষের ঘটনা এর আগে ঘটেছে। কিন্তু তালিবানরা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এত বড় আকারে সংঘর্ষ কিন্তু কখনো হয়নি, এবং কোথাও তার মধ্যে মূল ক্যাটালিস্ট হিসেবে কিন্তু বলা হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে টিটিপি বা তেহরিকে তালিবান পাকিস্তানকে। কারণ এই যে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া, এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই এলাকাতেই টিটিপি অত্যন্ত সক্রিয়, এবং যেটা পাকিস্তানের অভিযোগ যে টিটিপিকে কোথাও না কোথাও মদত দিচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার, এবং সেই টিটিপির আক্রমণে বারবার পর্যুদস্ত হচ্ছে পাক আধা সামরিক বাহিনী
এবং পাক সেনারা এবং টিটিপি পাকিস্তানের ভেতরে বিভিন্ন জায়গায় পাক সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে বারবার হামলার কারণে। আর সেখানেই রিটালিয়েশন হিসেবে পাকিস্তান যখন কাবুলে তারা আক্রমণ করে টিটিপির নেতৃত্বকে লক্ষ্য করে তারা এয়ার স্ট্রাইক করে, সেটাতেই কিন্তু কোথাও আফগানিস্তানের সার্বভৌমত্ব কোথাও প্রশ্নের মুখে পড়ছে, এটাই মনে করছে তালিবান সরকার। এবং তালিবান বিদেশমন্ত্রী গত শুক্রবার যে সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লিতে বসে, সেখানেও কিন্তু তিনি বারবার এই প্রশ্নটাই তুলেছেন, পাকিস্তান ছেলে খেলা করছে, পাকিস্তানের এই খেলার ফল কিন্তু পরিণাম কিন্তু মারাত্মক হবে। এবং তারপর থেকেই আমরা দেখলাম যে সীমান্ত সংঘর্ষের মাত্রা ক্রমশ বাড়তে থাকলো এবং যেটা আফগানিস্তান সরকারের দাবি, তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ তিনি জানিয়েছেন অন্তত 25টা পাকিস্তানের আউটপোস্ট তারা দখল করেছে। ঠিক এই জায়গাতেই আসবো, এই আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারত সফরকালে যখন আবারও নতুন করে সংঘর্ষ ডোরেন্ট লাইনে, আর ঠিক তুমি যেটা বলছিলে যে একের পর এক পাক চৌকি দখল, পাকিস্তানে আফগান তালিবানি সেনার হামলা, আপনাদের এই মুহূর্তের আপডেট জানাবো। বেশ কয়েকটা পাক চৌকি ধ্বংস হয়েছে, আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে। আফগান সেনার পরপর গুলি বোমা, সীমান্তে প্রবল সংঘর্ষ, আফগান সেনাদের গুলি বোমা, 7 পাক সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি আফগান সেনার। আর এরই আপডেট নিয়ে সিজারের কাছে আমি একবার চলে আসবো। সিজার, ঠিক এই জায়গাটা, 7 পাক সেনা আত্মসমর্পণ করেছে বলে আফগান সেনার তরফ থেকে দাবি করা হয়েছে। সংখ্যাটা 7 না 70 সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই যে আত্মসমর্পণ বা সারেন্ডার, এটা কত বড় আন্তর্জাতিক ক্ষেত্রে আফগানিস্তানের জয়, নৈতিক জয়? দেখো, অবশ্যই একটা বড় জয় আফগানিস্তানের দিক থেকে, কারণ পাকিস্তান নিজেদের সবসময় আফগানিস্তানের থেকে সামরিক দিক থেকে অনেক শক্তিশালী বলে দাবি করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যেভাবে 58 জনেরও বেশি, যেটা তালিবানের দাবি 58 জনের বেশি পাক সেনা নিহত হয়েছে এই সীমান্ত সংঘর্ষে এবং 25টারও বেশি সীমান্ত চৌকি আফগানিস্তান দখল করেছে বলে অভিযোগ। এবং যেটা তুমি বললে যে বেশ কিছু পাক সেনা তারা আত্মসমর্পণ করেছে, অর্থাৎ সীমান্ত প্রদেশের একটা বিস্তীর্ণ এলাকায় যে পাকিস্তান তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে সেটা কিন্তু বলা যায়। গতকাল রাতের পর থেকে যেটা দাবি করা হচ্ছে, রিয়াদ এবং কাতারের হস্তক্ষেপে এই সংঘর্ষ কিছুটা হলেও কমেছে বা সংঘর্ষ বিরতির পথে যেতে পারে দুই ইসলামিক কান্ট্রির চাপে, কিন্তু তারপরেও যে পাকিস্তানের অনেকটা ভেতর পর্যন্ত আফগান বাহিনী ঢুকে গেছে, যে আফগান বাহিনী সেই ডুরান্ড লাইনে, বিতর্কিত ডুরান্ড লাইন পেরিয়ে অনেকটা ঢুকে যাওয়া, সেটা কিন্তু পাকিস্তানের সার্বভৌমত্বের দিক থেকেও একটা বড় প্রশ্ন। এবং সেই জায়গা থেকে দেখলে একদিকে যখন বালুচিস্তান নিয়ে সমস্যা, বালুচিস্তানে তারা আলাদা হয়ে যেতে চাইছে, সিন্ধ আলাদা হয়ে যেতে চাইছে, পিওকে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এই সরকারের বিরুদ্ধে, সেখানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশও যদি হাতছাড়া হয়ে যায় বা তার একটা অংশ আফগানিস্তানের হাতে চলে যায়, তার অর্থ পাকিস্তান, যেটা বারবার ভারতীয় বিদেশমন্ত্রী, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যেকেই বারবার ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ সিজার, আমাদের নজর থাকবে এদিকে। আর ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, একের পর এক পাক চৌকি ধ্বংস, শুধু তাই নয়, পাক সেনার আত্মসমর্পণ তালিবান সেনার কাছে। অপরদিকে নিজেদের অন্তর্কলহে জর্জরিত পাকিস্তান, সিন্ধ আলাদা হতে চাইছে, বালুচিস্তান আলাদা হতে চাইছে, তার পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর, সেখানেও একের পর এক ঝামেলা চলছে। তাহলে কি বলবো আমরা কর্নেল চৌধুরী, পাকিস্তানের কি শুধু হাঁটু ভাঙেনি, এবার কি মেরুদণ্ডটাও ভেঙে গেছে? দেখুন, পাকিস্তান আফগানিস্তানের একটা রিলেশনশিপ ছিল এবং আমরা দীর্ঘ কয়েক দশক সেখানে পাকিস্তানের কমপ্লিট, এই যে আফগানিস্তানের মধ্যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ফোর্স ছিল, তাদের কিভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হেল্প করেছে, সাহায্য করেছে এবং বিভিন্ন সময় তারা আফগানিস্তানের সঙ্গে ছিল বলে আমরা জানতাম। কিন্তু ইদানিংকাল প্রায় বছর দুয়েক ওদের রিলেশনশিপ দুটো জিওপলিটিক্যালি অলসো এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ একটা অবনতির দিকে গেছে এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যায় তারপর এটা তলানিতে গেছে। এবং যেটা আপনারা ডিসকাস করছিলেন, ডুরান্ড লাইন, যেটা 2640 কিলোমিটার আফগান এবং পাকিস্তানের বর্ডার, বিশেষ করে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, এই পাখতুয়ান প্রভিন্স যেটা বলে, তার বিভিন্ন যে ছোট ছোট ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে অলরেডি কিন্তু তাদের পাকিস্তানের নাগরিক যারা আছে, যারা পাখতুয়ান প্রভিন্সে, তারা কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধেই চলে গেছে। একমতে তারা পাকিস্তানের সাথেই নেই। তার পাশেই বালুচিস্তান, তারাও পাকিস্তানের সাথে নেই।
সেইখানে দেখতে গেলে পাকিস্তানের কে কোন প্রভিন্স পাকিস্তানের সাথে আছে, শুধু পাঞ্জাব প্রভিন্স ছাড়া, সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে আছে। কর্নেল চৌধুরী, তাহলে কি এবার পাকিস্তানের মানচিত্র বদলাতে চলেছে? সময়ের অপেক্ষা, কি হবে আমরা বলতে পারবো না, তবে নিশ্চিতভাবে আফগান ফোর্স যেরকম ভাবে এগিয়ে যাচ্ছে এবং বিপুল পাকিস্তানের যে সামরিক বাহিনী যারা সৈনিক তাদের প্রায় কেউ নিহত কেউ আহত, প্রায় 58 জনের ওপর বলা হচ্ছে, আমরা ঠিক সঠিক ফিগারটা জানি না, তারা নিহত বলছে। প্রায় 10টা থেকে 15টা পোস্ট আফগান অলরেডি এই ডুরান লাইনের ওপর ক্যাপচার করেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী সারেন্ডার করেছে আফগান ফোর্সের কাছে। তো একদিকে যেমন পূর্বে ভারতের চাপ, পশ্চিমে আফগানিস্তানের চাপ, পাকিস্তানের মানচিত্র কবে চেঞ্জ হবে সময়ের অপেক্ষা। ধন্যবাদ কর্নেল চৌধুরী। আফগানিস্তানের হামলা, ভয় কাঁপছে পাকিস্তান, প্রাণ বাঁচাতে পোস্ট ছেড়ে পালিয়ে যাচ্ছে পাক সেনা। ভীত পাক সেনা সেই ভিডিও একেবারে প্রকাশ্যে এসেছে, দেখুন কিভাবে পালিয়ে যাচ্ছে। এদের হাতে নাকি এবার বন্দুক রয়েছে। আচ্ছা, হাতে বন্দুক থাকতে এত প্রাণ ভয় কিসের? বন্দুক হাতে নিয়েই প্রাণ ভয় চৌকি ছেড়ে পালাচ্ছে পাক সেনা। ভালো করে ছবিটা একবার দেখুন, লজ্জায় মাথা নিচু হয়েছে পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের। পাক সেনার হাতিয়ার আফগান সেনার কবজায় চলে গেছে। ইতিমধ্যে 19টি পাক চৌকি আফগানিস্তানের তালিবান সেনা তারা দখল করে নিয়েছে। পাক পোস্ট থেকে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করেছে আফগান সেনা। প্রচুর বন্দুক উদ্ধার হয়েছে, গুলি বোমা যা উদ্ধার করা গেছে। আমি সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে চাইবো এই নিয়ে। সায়ন্ত, একে তো নিজেদের প্রাণ ভয়, তারপরে যে অস্ত্রশস্ত্র তারা বাঁচিয়ে রাখতে পেরেছিল সেটাও এই মুহূর্তে তালিবান সেনার দখলে। একদমই, দেখো কাবুল যেদিনকে অ্যাটাক করেছিল পাকিস্তান, সেদিনকে আফগানিস্তান সরকার কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল এর পাল্টা জবাবি হামলা অত্যন্ত ভয়ঙ্কর হবে, আর সেটাই হলো। এবং তুমি দেখো যে পরিকল্পনা মাফিক কিন্তু আফগানিস্তান সরকার এর উত্তর দিয়েছে। যে এলাকাগুলোতে মূলত পাকিস্তানের যে এলাকায় অ্যাটাক করেছে আফগানিস্তান, হেলামান্দ, কান্দাহার, জাবুল, পাকতিয়া, খোদ, নানগরহার, কুনার, তুমি আর হেলামান্দ, এই যে কটা জায়গা, এটা কিন্তু সম্পূর্ণ আফগানিস্তানের শুধু লাগোয়া বলবো না, আফগানিস্তান কিন্তু চারপাশে ঘিরে ধরে এই জায়গাগুলোতে অ্যাটাক করেছে। আর এই পাল্টা জবাবি হামলাতেই কিন্তু পাকিস্তান নাস্তা নাবুদ হয়েছে, এটা বলাই চলে। আর সে নিজেদের যেহেতু প্রস্তুতি ছিল না পাকিস্তানের, সেই কারণে তালিবান যে সেনা অর্থাৎ আফগানিস্তান সেনার গুলি এবং পরপর বোমাবর্ষণে তারা রীতিমতো দিশাহারা হয়ে পড়ে, যে কারণে তারা চৌকি, নিজেদের যে সামরিক ঘাঁটি সেগুলো ছেড়ে পালাতে বাধ্য হয়। একাধিক বোমা, একাধিক গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র আর বন্দুক সব কিন্তু আফগান সেনা নিজেদের হেফাজতে নিয়েছে। 58 জন সেনা, পাকিস্তান সেনা এখন পর্যন্ত নিকেশ করা সম্ভবপর হয়েছে বলে আফগানিস্তানের তরফে দাবি করা হচ্ছে, কিন্তু সেই সংখ্যা আরো বাড়বে বলেই দাবি আফগানিস্তান প্রশাসনের। কারণ এখনো পর্যন্ত কোথায় কোথায় পাকিস্তান সেনাদের বডি পড়ে রয়েছে সেটা তারা এখনো পুরো খুঁজে উঠতে পারেনি। কিন্তু যেভাবে আফগানিস্তান তালিবান সেনা যেভাবে পরিকল্পনা মাফিক এই অ্যাটাক সাজিয়েছিল, অর্থাৎ নিজেদের পরিকল্পনা ছক কষেছিল, তাতে কিন্তু পাকিস্তানের কাছে খবরও পৌঁছাতে পারেনি যে কিভাবে তারা এই হামলা করবে। এবং এই পুরো বিষয়টি যে 2-3 দিন ধরে তারা যখন কাবুল হামলা হয় তারপরে যারা ছকটা কষেছে তার নিঃসন্দেহে বলা চলেই। আর সামরিক বিশারদরা এখানেই কোথাও মনে করছে যে আফগানিস্তানের আগের আফগানিস্তান এখনকার আফগানিস্তান কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছে। একেবারে বুঝতে পারছি শান্ত, ধন্যবাদ তোমায়। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম, যখন ডুরান্ট লাইন বারংবার সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে, সেই সময় 6 দিনের সফরে ভারতে রয়েছেন আফগান বিদেশমন্ত্রী। দ্বিতীয় দিনে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পাক সেনার একাধিক সীমান্ত চৌকি দখলের দাবি আফগানিস্তানে, সেনার অভিযান সফল দাবি তালিবান প্রতিরক্ষা মন্ত্রকে। দু দেশকেই সংযত হওয়ার অনুরোধ ইরানের। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ কি আরো বড় হতে চলেছে? বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে আফগান সেনা। সীমান্তের দিকে যাচ্ছে আফগানিস্তানের ট্যাঙ্ক, রাতের অন্ধকারে শট ট্যাঙ্ক যাচ্ছে সীমান্তের দিকে। সীমান্তে 2 দেশের সেনাই মোতায়েন রয়েছে।
এরপরে কান্দাহারের কয়েকটি এলাকার কথা আপনাদেরকে বলবো যেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাকিস্তান যেখানে দাবি করছে তাদের উস্কানোর জন্যই বারবার হামলা করছে আফগানিস্তান, অথচ দুদিন আগে কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালিবান সরকারের দাবি পাক এয়ারফোর্সের যুদ্ধ বিমান আকাশসীমা লঙ্ঘন করে কাবুলে বোমা ফেলেছে। এরপরেই আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। আবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, আমরা এবার সেদিকে নজর রাখি। 4 দিনের মধ্যে আবারও দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে গেলেন। গত সপ্তাহে বৃষ্টি বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ, এখনো পর্যন্ত ছন্দে ফিরতে পারেনি একাধিক এলাকা। আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আজ হাসিমারায় বৈঠক করবেন। আগামীকাল নাগরাকাটা, মঙ্গলবার মিরিকে যাবেন মুখ্যমন্ত্রী, মাঝে একদিন দার্জিলিংয়ে থাকবেন। আমি আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব, ওখানে আমার রিভিউ মিটিং করব। তারপরে আলিপুরদুয়ার জেলার কি অবস্থা আছে সমস্ত সবাইকে ডেকে রিভিউ মিটিং করব। করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব, কারণ রাত্রিবেলা তো কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে। কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরও কয়েকটা অঞ্চলে যাব। ওটা করতে করতে আবার রাত্রির হয়ে যাবে। তারপরে উত্তরকন্যায় ফিরব। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই, মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি একদিন থাকব, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায়। রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। সব বাড়ির জন্য আমরা 1,20,000 টাকা করে স্যাংশন করেছি। আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি, সেটাও আমরা করে দেব। আমরা 15 দিন টাইম নিয়েছিলাম, আমরা তার মধ্যেই করে দেব। রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি, এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে। আর জিআরটাও চলবে, সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না। তৃণমূল কংগ্রেস তার পার্টির পতাকাকে ঠিক করছে, ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতিটাকে গ্রিপে নিয়ে এসে দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী তার দ্বিতীয়বারে স্টেজ শো করতে চাইছেন। আমরা যেটা চাই যে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষদের ঘরবাড়ি তৈরি করবার ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড যেটা আছে, যেটা কি বলা হয়, দুর্যোগ মোকাবিলা যে ফান্ড আছে, যার কেন্দ্রীয়ভাবে কেন্দ্রের সরকার প্রায় 70% এবং রাজ্যের সরকার 30% অর্থ দেয়, সেই অর্থ বরাদ্দ করে এদের প্রত্যেকের বাড়িঘর ইত্যাদি যাতে তৈরি করে দেওয়া হয়, এই ব্যাপারে দ্রুত রাজ্যের সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে। এই ব্যাপারে সার্ভের কাজ শুরু করতে হবে। এই কাজ যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রীর এই আশাটা ওই ভস্যে ঘৃতাহুতি দেওয়া ছাড়া আর কোনো কিছু হবে বলে আমি মনে করি। বিপর্যয়ের 1 সপ্তাহ পার, মাথা তোলার চেষ্টা করলেও তীব্র জলকষ্ট পাহাড় আর ডুয়ার্সে। কাদায় ভরে গিয়েছে জলের কল, কুয়ো, পানীয় জল পাচ্ছেন না স্থানীয়রা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। বিপর্যয়ের 1 সপ্তাহ পার, মাথা তোলার চেষ্টা করলেও তীব্র জলকষ্ট। দেখুন কি অবস্থা, পাম্প করেই যাচ্ছে, হ্যান্ডপাম্প থেকে জলই বেরোচ্ছে না, সেখানে টিউবওয়েল থেকে। তীব্র জলকষ্ট পাহাড় এবং ডুয়ার্সে, কারণ জলের কল, কুয়ো সমস্ত কিছু কাদায় ভরে গেছে। পানীয় জল পাচ্ছেন না স্থানীয়রা। প্রশাসনের বিরুদ্ধে উত্তর ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। জল নাই বাড়িতে, অবস্থা খারাপ, অবস্থা খারাপ, জল আইতেছে না। মানে বন্যার পরে জল খুব খারাপ অবস্থা। হ্যাঁ, না না একদম জল নাই গো, একদম কিছু জল নাই। চাপা কল হিলাতে হিলাতে হাতের ব্যথা করে, অনেক তো খারাপ। ব্যবস্থা করেছিল না, লেট্রিন বি নাই আমার কাছে। জলটা কি অবস্থা? জল ওই অবস্থা আছে, কিছু নাই তো।
এদিকে 10 মেরামতির জন্য 4 দিন বন্ধ শিলিগুড়ি সিকিম জাতীয় সড়ক। 13ই অক্টোবর থেকে 4 দিন পুরোপুরি বন্ধ থাকবে জাতীয় সড়ক। প্রবল বৃষ্টির জেরে 29 মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। 10 মেরামতির জন্য 16ই অক্টোবর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। কি জানানো হচ্ছে যে 13ই অক্টোবর দুপুর 1টা থেকে 16ই অক্টোবর সন্ধে 6টা পর্যন্ত সেবক থেকে রংপুর পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের চরম দুর্ভোগে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, এই যে 13 তারিখ থেকে 16 তারিখ 4 দিন ধস মেরামতির জন্য বন্ধ থাকছে শিলিগুড়ি সিকিম জাতীয় সড়ক। প্রবল বৃষ্টির জেরে 29 মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় 10 নম্বর যে জাতীয় সড়ক সেটা অবরুদ্ধ হয়। আর ধস মেরামতের জন্য 16ই অক্টোবর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেয়া হবে না। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে। কি বলা হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে কি রয়েছে? 13ই অক্টোবর দুপুর 1টা থেকে 16ই অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত সেবক থেকে রংপুর পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ আগামীকাল থেকে 16 তারিখ পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকছে। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ফের বেলাগাম তৃণমূল কংগ্রেস নেতা। নাটাবাড়ি কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিককে বিজেপি প্রার্থী করলে তাকে কবর দেওয়া হবে, হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিকে। দলীয় কর্মীদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি শাসক নেতার। অপছন্দের প্রার্থী হলেও তাকেই জয়ী করতে হবে, অন্যথায় কান ধরে দল থেকে তাড়িয়ে দেবেন, এমনই হুঁশিয়ারি তৃণমূল নেতা অভিজিৎ দেবভৌমিকে। বিজেপি কত বড় অধ্যত্ত, এরা বলছে এখানে নিশীথ প্রামাণিককে দাঁড়া করাবেন, আমরা বলছি নিয়ে আসুন। যত বড় মাস্তান ক্রিমিনাল হোক, নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেব, এটাই তৃণমূল কংগ্রেসের। আপনার সব থেকে অপছন্দের মানুষটাই তৃণমূলের প্রার্থী হবে, তাকে ভোট দিয়ে জেতাতে হবে, এটা পার্টির প্রতি আপনার দায়িত্ব, এই কাজটা আপনার করতে হবে। শুনলেন তার বক্তব্য। দলের কর্মীদের উপরই আস্থা নেই, হার নিশ্চিত জেনেই এমন হুমকি দিচ্ছে। কি কটাক্ষ করা হচ্ছে বিজেপির তরফ থেকে শুনুন। তৃণমূল জেলা সভাপতি নিজের দলের উপর কোনো আস্থা নেই, তাই তিনি বলতে পারছেন যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যত অপছন্দের প্রার্থী হোক না কেন, তার বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।